21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যেভাবে সূচনা হয়েছিল আন্দোলনের। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। ইউনেস্কো 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা, কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরও অনেক সংগ্রামের ইতিহাস। ভাষা থেকে যেভাবে আন্দোলনের সূচনা। পাকিস্তানের জন্মের মাস সাতেক পরে 1948 সালের মার্চে মোহাম্মদ আলী জিন্নাহ যখন তার জীবনের প্রথম ও শেষবারের মতো পূর্ববঙ্গে এসেছিলেন, তিনি হয়তো ভাবেননি যে সেখানে তার উচ্চারিত কিছু কথা একসময় তারই প্রতিষ্ঠিত নূতন দেশটির ভাঙন ডেকে আনতে ভূমিকা রাখবে। মোহাম্মদ আলী জিন্নাহ তখন পাকিস্তানের গভর্নর জেনারেল, গণপরিষদের সভাপতি এবং মুসলিম লীগেরও সভাপতি। 9 দিনের পূর্ববঙ্গ সফরে তিনি ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি সভায় বক্তৃতা দেন। ঢাকায় প্রথম সভাটি অনুষ্ঠিত হয় 1948 সালের 2 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান। এতে তিনি স্পষ্ট করেই বলেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। ইংরেজিতে দেয়া সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি খুব স্পষ্ট করেই আপনাদের বলছি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা নয়। কেউ যদি আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলে সে আসলে পাকিস্তানের শত্রু। কয়েকদিন পর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রদের সামনে আরও একটি ভাষণ দিলেন। সেখানেও একই কথা বললেন তিনি। বললেন, পাকিস্তানের প্রদেশগুলো নিজেদের সরকারি কাজে যে কোনো ভাষা ব্যবহার করতে পারে, তবে রাষ্ট্রীয় ভাষা হবে একটি এবং তা হবে উর্দু। তারা লিখেছেন, কার্জন হলে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলার পর কয়েকজন ছাত্র না না বলে চিৎকার করে প্রতিবাদ করেছিলেন, যা মি জিন্নাহকে কিছুটা অপ্রস্তুত করেছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে আবার বক্তৃতা শুরু করেছিলেন তিনি। সবকিছুতেই উর্দু আর ইংরেজি, বাংলা নেই। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসব কথা বলেছিলেন এক বিশেষ প্রেক্ষাপটে। তার ঢাকা সফরের আগেই পূর্ববঙ্গে বাংলা ভাষাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই দেখা যায়, নতুন দেশের ডাকটিকিট, মুদ্রা, মানি অর্ডার বা টাকা পাঠানোর ফর্ম, ট্রেনের টিকিট, পোস্টকার্ড, এগুলোতে শুধু উর্দু ও ইংরেজি ব্যবহৃত হচ্ছে। এর প্রতিবাদে ঢাকায় ছাত্র ও বুদ্ধিজীবীরা বিক্ষোভ সমাবেশও করেছিলেন। পূর্ব পাকিস্তানে কর্মরত উর্দুভাষী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বাঙালি কর্মকর্তাদের প্রতি বিরূপ আচরণের অভিযোগ ওঠে। একই রকম মনোভাবের শিকার হন পশ্চিম পাকিস্তানে কর্মরত বাঙালি কর্মকর্তারাও। পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারি চাকরিতেও ছিল অবাঙালিদের প্রাধান্য। পরে দেখা যায়, পূর্ব পাকিস্তান থেকে নৌবাহিনীতে লোক নিযোগের ভর্তি পরীক্ষাও হচ্ছে উর্দু ও ইংরেজিতে। এ নিয়ে সে সময় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছিল আবুল মনসুর আহমদ সম্পাদিত পত্রিকা ইত্তেহাদে। মোহাম্মদ আলী জিন্নাহ যেদিন কার্জন হলে ভাষণ দেন, সেদিনই বিকেলে তার সাথে দেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল। এ সময় ভাষা নিয়ে তাদের মধ্যে তীব্র বিতর্ক প্রায় ঝগড়াঝাটির স্তরে পৌঁছে যায়। মোহাম্মদ আলী জিন্নাহকে একটি স্মারকলিপিও দেয় ছাত্রদের দলটি। তাতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয় এবং কানাডা, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের মতো একাধিক রাষ্ট্রভাষা আছে এমন কিছু দেশের উদাহরণ দেওয়া হয়। এই ছাত্র নেতারা অনেকেই ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর দল মুসলিম লীগের। কিন্তু ভাষার প্রশ্নে পূর্ববঙ্গের প্রাদেশিক মুসলিম লীগের একাংশ কেন্দ্রীয় নেতাদের চাইতে ভিন্ন ভূমিকা নিয়েছিল। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি। নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কি হবে, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল ভারত ভাগের আগে। অবাঙালি মুসলিম রাজনীতিবিদ ও অধ্যাপক বুদ্ধিজীবীরা বলছিলেন উর্দু ভাষার কথা। অন্যদিকে মুহাম্মদ শহীদুল্লাহ ও এনামুল হকের মতো বাঙালি বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ করছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি বই লিখেছেন বাংলাদেশের বামপন্থী রাজনীতিবিদ এবং লেখক বদরুদ্দিন উমর। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামে এই বইতে বদরুদ্দিন উমর বিস্তারিত বর্ণনা করেছেন সে সময় কিভাবে ছোট বড় অনেক রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন আর শিক্ষক অধ্যাপক চিন্তাবিদেরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার ব্যাপারে কথা বলতে শুরু করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভাষণ দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপক মিলে 1947 সালের সেপ্টেম্বর মাসেই তমদ্দুন মজলিস নামে একটি সংগঠন সৃষ্টি করেন, যারা শুরু থেকেই রাষ্ট্রভাষা প্রশ্নে নানারকম সভা-সমিতি আলোচনার আয়োজন করে। গঠিত হয়েছিল একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও। এর নেতারা 1948 সালের 1 ফেব্রুয়ারি পাকিস্তানের শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের সাথে এক বৈঠক করে ডাকটিকিট, মুদ্রা ইত্যাদিতে বাংলা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফজলুর রহমান তাদের আশ্বাস দেন যে এগুলো ঘটেছে নিতান্ত ভুলবশত। ঢাকায় 1947 এর 5 ডিসেম্বর বর্ধমান হাউসে, বর্তমান বাংলা একাডেমি ভবন, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব নেওয়া হয় যে উর্দুকে পূর্ব বাংলার সরকারি ভাষা করা হবে না। এ বৈঠকের সময় বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ভবনের সামনে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা।
ফলে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র 6-7 মাস পর মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় আসেন তখনই রাষ্ট্রভাষা প্রশ্নে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ রীতিমতো উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। রাষ্ট্রভাষার প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ ছিল কেন? উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথাবার্তা শুরু হবার সাথে সাথেই পূর্ববঙ্গের ছাত্র, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, বুদ্ধিজীবী আর রাজনীতিবিদেরা বুঝেছিলেন যে এটা বাঙালিদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। তারা বুঝলেন এর ফলে পাকিস্তানে উর্দুভাষীদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে, বাঙালিরা সরকার ও সামরিক বাহিনীতে চাকরি-বাকরির সুযোগের ক্ষেত্রে উর্দু জানা জনগোষ্ঠীর তুলনায় পিছিয়ে পড়বেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হবার ফলে বাঙালি মুসলমানদের উন্নয়ন ও সামাজিক বিকাশের স্বপ্ন সৃষ্টি হয়েছিল, তা চরমভাবে ব্যাহত হবে। অথচ পাকিস্তানের বাস্তবতা ছিল এই যে সে দেশের পূর্বাংশে এবং গোটা দেশ মিলিয়েও সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাই ছিল বাংলা। পশ্চিম পাকিস্তানে 40% কিছু বেশি লোকের ভাষা ছিল পাঞ্জাবি, আর মাত্র 4% ভাষা ছিল উর্দু। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হয়েও বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে না, এটা পূর্ববঙ্গের ছাত্র ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করেছিল। একদিকে ভাষা ও আত্মপরিচয়ের আবেগ তো আছেই, তাছাড়াও এর একটা অর্থনৈতিক দিক আছে, বলছিলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্লেষক রৌনক জাহান। তার কথায় তখন চাকরির সুযোগ বলতে সরকারি চাকরি ছিল, কিন্তু উর্দু রাষ্ট্রভাষা হলে সরকারি চাকরি বা সেনাবাহিনীতে চাকরি পেতে বাঙালিদের উর্দু শিখতে হবে, উর্দুভাষীদের সাথে প্রতিযোগিতা করতে হবে, ফলে তাদের ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। ফলে ছাত্রদের জন্য এটা ছিল ভবিষ্যতের প্রশ্ন। 1969 সালের গণ আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে আসার পর শেখ মুজিব অনেক প্রভাবশালী হয়ে ওঠেন। অশিক্ষিত ও চাকরির অযোগ্য তমদ্দুন মজলিস এই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করেছিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোতাহার হোসেন, দৈনিক ইত্তেহাদের সম্পাদক আবুল মনসুর আহমদ আর তমদ্দুন মজলিস প্রধান অধ্যাপক আবুল কাসেমের নিবন্ধ ছিল। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, উর্দুকে রাষ্ট্রভাষা করিলে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ রাতারাতি অশিক্ষিত ও সরকারি চাকুরির অযোগ্য বনিয়া যাইবেন, ঠিক যা ঘটেছিল ব্রিটিশরা ফার্সির জায়গায় ইংরেজিকে ভারতের রাষ্ট্রীয় ভাষা করার পর ভারতের মুসলিম শিক্ষিত সমাজের ক্ষেত্রে। ভাষার প্রশ্নটি যে পাকিস্তানের এক অংশের উপর আরেক অংশের প্রত্যক্ষ-পরোক্ষ আধিপত্য বিস্তারের সাথে জড়িত, এই বোধ তখন সবার মধ্যে জন্মাতে শুরু করেছে, বলেছিলেন আবুল মনসুর আহমদ। পূর্ব পশ্চিমের সম্বন্ধের অবসান ওই পুস্তিকায় একটি চমকপ্রদ কথা লিখেছিলেন কাজী মোতাহার হোসেন তার নিবন্ধে। তিনি লিখেছিলেন, যদি গায়ের জোরে উর্দুকে বাঙালি হিন্দু মুসলামের উপর রাষ্ট্রভাষা রূপে চালাবার চেষ্টা হয়, তবে সে চেষ্টা ব্যর্থ হবে, কারণ ধুমায়িত অসন্তোষ বেশি দিন চাপা থাকতে পারে না। শীঘ্রই তাহলে পূর্ব পশ্চিমের সম্বন্ধের অবসান হবার আশঙ্কা আছে। অর্থাৎ উর্দুকে রাষ্ট্রভাষা করলে পাকিস্তানের বাঙালিদের ক্ষোভ যে একসময় জাতীয়তাবাদী চিন্তায় রূপ নেবে এবং তা যে পাকিস্তানের বিভক্তি জেঁকে আনতে পারে, হোসেন তা তখনই অনুভব করেছিলেন। পাকিস্তানকে ধ্বংসের ষড়যন্ত্র। মোহাম্মদ আলী জিন্নাহর মতো পাকিস্তানের নেতারাও তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক সেই আশঙ্কাই করেছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় দেয়া তার ভাষণগুলোতে বারবার বলেছিলেন যে বাংলা ভাষার দাবি যারা করছে তারা প্রাদেশিক মানসিকতায় আক্রান্ত এবং উর্দু একমাত্র রাষ্ট্রভাষা না হলে তা পাকিস্তানের ঐক্যসংহতি ও ধর্মীয় বৈশিষ্ট্য নষ্ট করবে। তিনি বলেছিলেন যারা রাষ্ট্রভাষা বাংলার কথা বলছে তারা পাকিস্তানকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় যে বক্তৃতা দিয়েছিলেন তার অংশবিশেষ এখন ইন্টারনেটে শুনতে পাওয়া যায়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর। এতে তিনি বলেছিলেন, পাকিস্তানের সব প্রান্তের লোকে উর্দু বোঝে, সর্বোপরি অন্য যে কোনো প্রাদেশিক ভাষার চাইতে ভালোভাবে ইসলামের সংস্কৃতি এবং মুসলিম ঐতিহ্যকে ধারণ করে উর্দু, এবং তা অন্য ইসলামী দেশগুলো ব্যবহৃত ভাষাগুলোর সবচেয়ে বেশি কাছাকাছি। কিন্তু তার প্রতিষ্ঠিত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বাঙালি এবং তার ভাষা যে বাংলা, এ সম্পর্কে মোহাম্মদ আলী জিন্নাহর ধারণা ছিল খুবই কম। তিনি মনে করতেন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষই উর্দুভাষী। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ নিজে ছিলেন একজন গুজরাটি, তিনি ইংরেজিতে অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু উর্দু ভালো জানতেন না। পাকিস্তানের সবাই উর্দু বোঝে এ ধারণা জিন্নাহর কেন হয়েছিল? পূর্ববঙ্গের উর্দুভাষী নওয়াব বা এরকম এলিট শ্রেণীর লোকদের সাথেই মূলত মোহাম্মদ আলী জিন্নাহর ওঠাবসা ছিল। কিন্তু তার বাইরের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে আসলে বাংলাভাষী, তারা যে উর্দু বলে না, তা তার অজানা ছিল, বলছেন অধ্যাপক রৌনক জাহান। মোহাম্মদ আলী জিন্নাহ মনে করতেন যে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের স্বতন্ত্র পরিচয় বহন করতে পারে একমাত্র উর্দু ভাষা। পাকিস্তানের গণপরিষদে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও বলেছিলেন, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, তাই ভাষার ক্ষেত্রে ধর্মীয় চরিত্র রক্ষার জন্য উর্দুর প্রাধান্য থাকা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশের চেতনা। ভাষা বিতর্কে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষেই এ সচেতনতা তৈরি হয়েছিল যে এ সমস্যার যথাযথ নিষ্পত্তি না হলে তা একসময় পাকিস্তানের ঐক্য বিপন্ন করতে পারে। 1947 সালের আগস্টে পাকিস্তান স্বাধীন হবার পরপরই এ সংঘাত শুরু হয়ে গিয়েছিল। রাষ্ট্রভাষা প্রশ্নের সংঘাত থেকেই কি তাহলে স্বাধীন বাংলাদেশের ভাবনার জন্ম হয়েছিল? রৌনক জাহান বলছিলেন, ভাষা সংস্কৃতি ভিত্তিক একটা জাতীয়তার বোধ বাঙালিদের মধ্যে ছিল, তবে কেন্দ্রীয় সরকারে গিয়ে পাকিস্তান শাসন করার আগ্রহ খুব একটা ছিল না।
প্রথম থেকেই কথাটা ছিল স্বায়ত্তশাসন। আপনি যদি 1969 সালের 2-1 দফা দেখেন, সেখানেও ভাষার সাথে আঞ্চলিক স্বায়ত্তশাসনের একটা জোরালো যোগাযোগ ছিল, তিনি বলেন। ছবির উৎস ছবি জামিল চৌধুরী। রৌনক জাহান বলছিলেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে ধর্মের কথা থাকলেও তার মূল বার্তাটা ছিল যে মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র হলে তাদের পশ্চাৎপদতা কাটবে, হিন্দু জমিদার ও মহাজনদের আধিপত্য থেকে তারা মুক্তি পাবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ খুলে যাবে। বাঙালি মুসলিমদের মধ্যে পাকিস্তানের দাবি এই কারণেই জনপ্রিয় হয়েছিল। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরও সে আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা দেখা গেল না। আর রাষ্ট্রভাষার দাবিও যখন মানা হচ্ছিল না, তখন খুব সহজেই বাঙালিদের মধ্যে ক্ষোভ এবং ক্রোধ সৃষ্টি হয়, তিনি বলেন। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্পের গবেষক ও ইতিহাসবিদ আফসান চৌধুরী বলছেন, 1952 ভাষা আন্দোলন একটা বড় ঘটনা, যদিও এটা 1948 থেকেই শুরু হয়ে গিয়েছিল। তবে যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বেশি দেখেন, তারা ভাষা আন্দোলন থেকেই এর শুরু এরকম মনে করেন, মোহাম্মদ আলী চৌধুরী বলেন। কিন্তু ইতিহাসটা একটা ধারাবাহিকতার বিষয়। পূর্ববঙ্গের মানুষের স্বাধীনতা বা আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা অনেক আগেই সৃষ্টি হয়েছিল। এই ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে 1952 ভাষা আন্দোলন। তবে মধ্যবিত্ত ছাড়া তো আন্দোলন হয় না, আর ভাষা আন্দোলন সেই মধ্যবিত্তকে সংহত করেছে। মোহাম্মদ আলী চৌধুরী বলেন। মোহাম্মদ আলী জিন্নাহ সহ যারা উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা বলছিলেন, তাদের অধিকাংশেরই কথা ছিল উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর যারা রাষ্ট্রভাষা বাংলার দাবি করছিলেন, এদের মধ্যে নানা ধরনের মত ছিল। কেউ বলছিলেন পাকিস্তানের প্রধান রাষ্ট্রভাষাই হতে হবে বাংলা, কারণ গোটা পাকিস্তানে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ। অন্য কেউ বলছিলেন বাংলা ও উর্দু দুটিই হবে রাষ্ট্রভাষা। কেউ বলছিলেন বাংলা হবে পূর্ব পাকিস্তানের সরকারি কাজের ভাষা, তবে দুই অংশের মধ্যে যোগাযোগের বাহন হিসেবে উর্দু ও আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষাও থাকবে। কিন্তু তারা সবার অভিন্ন অবস্থান ছিল, পূর্ব পাকিস্তানের শিক্ষা ও রাষ্ট্রীয় কার্যক্রমের প্রধান ভাষা হতে হবে বাংলা। গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার দাবি। এ সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে করাচিতে। পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসেছিল 1948 সালের 2-5 ফেব্রুয়ারি। তাতে গণপরিষদের কার্যক্রমে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও যেন ব্যবহৃত হতে পারে, এমন এক প্রস্তাব উত্থাপন করেছিলেন কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। মোহাম্মদ আলী দত্তের যুক্তি ছিল, পাকিস্তানের 6,9,000,000 লোকের মধ্যে 4 কোটিরও বেশি লোকের ভাষা বাংলা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাই বাংলা। তাই বাংলাকে পাকিস্তানের একটি প্রাদেশিক ভাষা হিসেবে দেখা উচিত নয়, বাংলারও হওয়া উচিত অন্যতম রাষ্ট্রভাষা। কিন্তু মোহাম্মদ আলী দত্তের এই সংশোধনীর প্রস্তাব গণপরিষদে টেকেনি। এমনকি গণপরিষদের বাঙালি সদস্যরাও সংসদীয় দলের আপত্তির কারণে তাকে সমর্থন করতে পারেননি। এর প্রতিবাদে ঢাকায় ছাত্ররা ক্লাস বর্জন ও ধর্মঘট করে। 1 মার্চ 1948 সালে পূর্ব বাংলায় পালিত হয় ভাষা দিবস। বদরুদ্দিন উমর লিখেছেন, ঢাকায় 1 মার্চ বিভিন্ন সরকারি ভবনের সামনে বাংলা ভাষার জন্য বিক্ষোভ হয়। 2 জন মন্ত্রীকে পদত্যাগপত্র স্বাক্ষর করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী নাজিমুদ্দিনকে গণপরিষদ ভবন থেকে বের করে নিতে সেনাবাহিনী ডাকতে হয়েছিল। পুলিশ যে আন্দোলনকারী নেতাদের গ্রেফতার করে, তাদের মধ্যে ছিলেন শামসুল হক, অলি আহাদের মতো অনেকে, আর শেখ মুজিবুর রহমান, পরে যিনি হয়েছিলেন 1971 এর মুক্তিযুদ্ধের নেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। এই নেতাদের গ্রেফতারের প্রতিবাদে 1-5 মার্চ ঢাকায় ধর্মঘটও পালিত হয়েছিল। 2 দিন পর খাজা নাজিমুদ্দিনের সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ছাত্রদের এক বৈঠক হয়। এতে চুক্তি হয় যে তার সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পাকিস্তানের গণপরিষদকে অনুরোধ করবে। এই রকম বিক্ষুব্ধ পরিবেশে মাত্র 10 দিন পরই ঢাকায় আসেন মোহাম্মদ আলী জিন্নাহ, আর সম্ভবত এর প্রতি ইঙ্গিত করেই তিনি তার বক্তৃতায় বিভ্রান্তি সৃষ্টির কথাটি বলেছিলেন। 21 ফেব্রুয়ারি 1952। কিন্তু প্রতিবাদ, বিক্ষোভ, চুক্তি, স্মারকলিপি, পার্লামেন্টে বিতর্ক, এসবে দৃশ্যত তেমন কোনো কাজ হয়নি। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরও রাষ্ট্রভাষা নিয়ে কয়েক বছর ধরে নানা রকম পাল্টা প্রস্তাব, সংবাদপত্র, সভাসমিতিতে বিতর্ক চলতে থাকে। 1952 সালের শুরু পর্যন্ত বাঙালি রাজনীতিবিদদের বড় অংশই জোরালোভাবে রাষ্ট্রভাষা উর্দুর বিরুদ্ধে মনোভাব ব্যক্ত করতে থাকেন। থেমে থেমে আন্দোলন চলছিল। 21 ফেব্রুয়ারি 1952 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন এলাকায় পুলিশ। ছবি মোহাম্মদ তকিউল্লাহ, সূত্র বদরুদ্দিন উমরের গ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। খাজা নাজিমুদ্দিন এর মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি 1952 সালের 2 জানুয়ারি এক বক্তৃতা দিলেন, যাতে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন আবার নতুন করে জ্বলে ওঠে। পূর্ববঙ্গের অধিবাসী হওয়া সত্ত্বেও খাজা নাজিমুদ্দিন সেই বক্তৃতায় বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং দুটি রাষ্ট্রভাষা নিয়ে কোনো রাষ্ট্র সমৃদ্ধির পথে এগুতে পারে না। তিনি আরও বলেন, পূর্ববঙ্গের 2-7টি শিক্ষাকেন্দ্রে এর মধ্যেই আরবি হরফে বাংলা লেখার প্রক্রিয়া চালু হয়েছে। এর ফলে নতুন করে শুরু হয় ছাত্র বিক্ষোভ, ধর্মঘট, হরতাল। গঠিত হয় সর্বদলীয় একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 21 ফেব্রুয়ারি থেকে ঢাকায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা ঠিক করেন তারা 144 ধারা ভঙ্গ করবেন। আজকের ঢাকা মেডিকেল কলেজ সে সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন। সেখানে 2-1 ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা 144 ধারা ভাঙতে গেলে পুলিশ ছাত্রদের গ্রেফতার করে, পরে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। দুপুরের পর বিক্ষোভরত ছাত্রদের একটি দল গণপরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ গুলিবর্ষণ করে। 1952 সালের সেই দিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন মোহাম্মদ মাহফুজ হোসেন। বছর তিনেক আগে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তার বর্ণনায় ফুটে উঠেছে সেদিনকার চিত্র। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 21 ফেব্রুয়ারি দুপুরে গুলিবিদ্ধ 3 জনকে হাসপাতালে গ্রহণ করি আমি। কপালে গুলিবিদ্ধ রফিককে দেখেই মৃত ঘোষণা করা হয়, আর উরুতে গুলিবিদ্ধ আবুল বরকত মারা যান রাতে, আমার চোখের সামনেই। পরদিন 2 ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি জায়গায় আবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে। সরকারি হিসেবে 4 জন নিহত হবার কথা বলা হয়, কিন্তু দুদিনে ঠিক কতজন আসলে নিহত হয়েছিলেন তার সঠিক সংখ্যা এখনও অজানা। ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, তা ভেঙে ফেলা ও পরে পুনর্নির্মাণ, 21 নিয়ে গান ও কবিতা রচনা, এগুলোর মাধ্যমে কয়েক বছরের মধ্যেই বাঙালির এক প্রতীকী সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয় 21 ফেব্রুয়ারি। 6 দফার দাবি উত্থাপন করে রাজনীতির মাঠে এগিয়ে যান শেখ মুজিব। আফসান চৌধুরী বলছিলেন, শহীদ মিনার বানানোর বিষয়টা হলো এই যে প্রতীক তৈরি হওয়া, ইতিহাসের মধ্যে এরকম প্রতীকায়ন থাকতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন এটা করেছে। মধ্যবিত্ত শ্রেণীর ভেতর থেকে আমি পাকিস্তানি এই বোধটা দুর্বল করেছে ভাষা আন্দোলন। শিক্ষিত সকল গোষ্ঠীর চোখ খুলে দিয়েছে, তাদের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। মুসলিম লীগের নির্বাচনী পরাজয়। 21 ফেব্রুয়ারির গুলিবর্ষণের ঘটনার পর মুসলিম লীগ সরকারের প্রতিক্রিয়া মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পূর্ব পাকিস্তানের রাজনীতিতে 1950-এর দশক জুড়ে বড় রকমের পরিবর্তন ও মেরুকরণ ঘটে যায়। এর আগে 1949 সালে খাজা নাজিমুদ্দিনের বিরোধীরা মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের মতো নেতারা আওয়ামী মুসলিম লীগ নামে নতুন দল গঠন করেছিলেন, পরে যা পরিণত হয় আওয়ামী লীগে। 1954 সালে আওয়ামী লীগ ও অন্যান্য দল মিলে গঠিত যুক্তফ্রন্ট পূর্ববঙ্গের প্রাদেশিক নির্বাচনে 270টি আসনের 223টিতে জয়লাভ করে। যে পূর্ববঙ্গের ঢাকায় 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্ম হয়েছিল, সেই পূর্ববঙ্গের রাজনীতিতে মুসলিম লীগ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। শেষ পর্যন্ত 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু এবং বাংলা, এই দুই ভাষাকে স্থান দেওয়া হয়। কেন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? 1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলনে পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণদান করেন বাংলা মায়ের দামাল ছেলেরা। গুলিতে ঘটনাস্থলেই সালাম বরকতর শফিক জব্বার সহ আরও কত নাম না জানা মানুষ শহীদ হন, আর তাদের আত্মত্যাগের বিনিময়েই জাতি পায় প্রাণের ভাষা বাংলা। এসব শহীদদের প্রাণের প্রতিদানস্বরূপ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। জানা যায়, 1999 সালের 7 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর 30তম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। ইউনেস্কোর ঐতিহাসিক সেই অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মূল প্রস্তাবক ছিল বাংলাদেশ ও সৌদি আরব, আর তাতে সমর্থন করেছিল আইভরি কোস্ট, ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, কমোরোস, ডোমিনিকান রিপাবলিক, পাকিস্তান, ওমান, পাপুয়া নিউগিনি, ভারত, ফিলিপাইন, বাহামাস, বেনিন, বেলারুশ, গাম্বিয়া, ভানুয়াতু, মাইক্রোনেশিয়া, রুশ ফেডারেশন, লিথুয়ানিয়া, মিসর, শ্রীলঙ্কা, সিরিয়া ও হন্ডুরাস। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। এর 1 বছর পর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়। পৃথিবীর 8টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।